রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটি চলছে সেই যুদ্ধটি কি কোনোদিন থামবে, বা থামবার কোনো লক্ষণ কি আছে? থামলে কোন শর্তে থামবে? দেখুন বন্ধুরা, রাশিয়া যদি কোনো শর্ত দেয় তাহলে তারা এমনভাবে শর্ত দেবে যাতে তারা একটু অ্যাডভান্টেজ পজিশানে থাকতে পারে। আপনারা যদি একটু ক্যালেন্ডারের দিকে তাকান, অ্যাজ পার ক্যালেন্ডার প্রায় 1180 দিনেরও বেশি সময় ধরে এই যুদ্ধটি চলছে। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন, রাশিয়ার তুলনায় একটা পুঁচকে দেশ হচ্ছে ইউক্রেন, তাহলে তারা এতদিন ধরে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে কিভাবে? নিশ্চয়ই তাদের কোনো স্ট্রং ব্যাকআপ আছে। হ্যাঁ, তাদের ব্যাকআপ আছে। তাদের ব্যাকআপটির নাম হলো ন্যাটো। ন্যাটোর ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই ন্যাটোর মধ্যে অনেকগুলো শক্তিধর দেশ আছে, তারা ব্যাকআপ দিচ্ছে ইউক্রেনকে, তাই তারা যুদ্ধটা এতদিন ধরে চালিয়ে যেতে সমর্থ হচ্ছে। এবার আপনারা যদি যুদ্ধের দিকে একটু তাকান, তাহলে ইউক্রেন এই যুদ্ধের ফলে প্রায় 7 লক্ষ সৈন্যকে হারিয়েছে। অপরদিকে রাশিয়ার সংখ্যাটা আরও একটু বেশি, রাশিয়া প্রায় 10 লক্ষের কাছাকাছি সৈন্য হারিয়েছে। এবার সৈন্যদের আপনারা যদি বাদ দিয়েও রাখেন, তাহলে যারা কোনোদিনও যুদ্ধে যাননি বা যারা কোনোদিনও যুদ্ধ চাননি, সেই সমস্ত সাধারণ মানুষ, তারা তাদের পরিবার পরিজনকে হারিয়েছেন, ঘর বাড়ি হারিয়েছেন, তারা তাদের শেষ নিঃশ্বাসটুকুও হারিয়েছেন কোনোবার। তাদের সংখ্যাটা আরও বেশি। তারা কি কোনোদিনও, যারা হারিয়ে গিয়েছেন তারা কি কোনোদিনও ফিরতে পারবেন তাদের আত্মীয় স্বজনদের কাছে? এবার রাশিয়া এমন একটি শর্ত ইউক্রেনের ওপর চাপাতে চলেছে, সেটা ইউক্রেন কেন, পৃথিবীর কোনো স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের পক্ষে, দেশের পক্ষে মানা সম্ভব নয়। আমি শর্তের কথাটি পরে আসছি, আমি একটু আমেরিকার প্রসঙ্গে আসি। দেখুন বন্ধুরা, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন দুটো প্রবল শক্তিধর দেশ, মহাশক্তিধর দেশ, এবং তাদের মধ্যে একটি ঠান্ডা লড়াই প্রায়ই লেগে থাকে, এবং সেই ঠান্ডা লড়াইটি ঘিরে গোটা দুনিয়া একসময় উত্তাল ছিল। এটা কম বেশি আমরা সকলেই জানি। কিন্তু পরবর্তীকালে আমরা এটাও জানি, সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হয়ে যায়, এবং রাশিয়া হয়ে যাওয়ার পর ধীরে ধীরে সম্পর্ক ভালো না হলেও মোটামুটি একটা সমঝোতার রাস্তায় তারা গিয়েছে। এবার আপনি দেখুন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবার পর প্রথম শুভেচ্ছা বার্তা কিন্তু রাশিয়া থেকে গিয়েছিল, অর্থাৎ ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে ফোন করে প্রথম শুভেচ্ছা বার্তা জানান। আবার অপরদিকে ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি, তিনি কিন্তু ট্রাম্প বিরোধীদের সঙ্গে সেই ভোটের প্রচারে ছিলেন। এই ব্যাপারটা কিন্তু হোয়াইট হাউস অর্থাৎ আমেরিকা মোটেই ভালো চোখে দেখেনি। এরপর আমরা সকলেই সংবাদ মাধ্যমে দেখেছি, জেলেনস্কি যখন ট্রাম্পের সাথে বৈঠক করতে গেছিলেন, তখন ট্রাম্প জেলেনস্কিকে খুব একটা পাত্তা দেননি, তাকে এক প্রকার প্রায় বাড়ি করে দিয়েছিলেন, ঘর থেকে বার করে দিয়েছিলেন। কিন্তু এর পরেও আমেরিকা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন চালিয়ে যাচ্ছে? তাদের এই মধ্যস্থতার ফলে কি লাভ হবে, আমি লাভের কথাটা পরে আসছি। আমি এবার শর্তের কথাটা বলি। রাশিয়া কী ধরনের শর্ত ইউক্রেনকে দিয়েছে? রাশিয়ার কথা অনুযায়ী রাশিয়া এই যুদ্ধের ফলে ইউক্রেনের যে 1/5 অংশকে দখল করে বসে আছে, সেই অংশটিকে পার্মানেন্টলি ইউক্রেনকে রাশিয়াকে দিয়ে দিতে হবে। অর্থাৎ এই অংশটির ভাগিদার পুরোপুরিভাবে রাশিয়া হয়ে যাবে। রাশিয়া এখন এই জিনিসটাই চাইছে, এবং এই অংশটির মধ্যে অনেকগুলো জায়গায় পড়ে। সুমা পড়ে, বা সুমা তো ইউক্রেনের উত্তর অংশের একটা জায়গা, আরও 2-3টে জায়গা পড়ে। তো ইউক্রেন কেন মানবে এই প্রস্তাব? এই প্রস্তাব কি কোনো স্বাধীন দেশের পক্ষে মানা সম্ভব? রাশিয়ার কি লজিক এই শর্তের পেছনে? রাশিয়া বলছে যে ওই 1/5 অংশটাতে রাশিয়ানদের সংখ্যা অত্যন্ত বেশি, এবং তারা কোনোভাবেই ইউক্রেনের অংশ হয়ে আর থাকতে চাইছেন না, তারা রাশিয়ার অংশ হয়ে থাকতে চাইছেন। তাই তাদের রাশিয়ার সঙ্গে সংযোগ করার অধিকার দিতে হবে, অর্থাৎ রাশিয়াকে সেই 1/5 অংশটা, অর্থাৎ ইউক্রেনের 5 ভাগের 1 ভাগ রাশিয়াকে দিয়ে দিতে হবে। এবার ইউক্রেন এটা কেন মানবে? মানা তো ইউক্রেনের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তা সত্ত্বেও ট্রাম্প এই দুটি দেশের সঙ্গে একটা শান্তি সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেন চালিয়ে যাচ্ছেন?
কারণ তিনি খুব ভালো করেই জানেন ইউক্রেন হলো একটা বিপুল সম্ভাবনার জায়গা। কেমন সেই সম্ভাবনা? ইউক্রেনে রয়েছে এক বিশাল প্রাকৃতিক খনিজ ভাণ্ডার। এবার ট্রাম্প ভাবছেন যদি তিনি অস্ত্র সরবরাহ যে ন্যাটোর হয়ে যে অস্ত্র সরবরাহ করছেন সেখান থেকে তিনি যে মুনাফা করছেন তার থেকে এই খনিজ সম্পদ আরোহণ করলে তার আরও বেশি মুনাফা হতে পারে। ফলে তিনি যুদ্ধটা চাইছেন না। কেন চাইবেন? আর যদি ট্রাম্পের এই মধ্যস্থতার ফলে যুদ্ধ থেমে যায় তখন আমেরিকার নামই উজ্জ্বল হবে, এটাও একটা পয়েন্ট। এবং খনিজ সম্পদটা তো সবথেকে বড় পয়েন্ট। তাই তিনি কোনোভাবেই এই যুদ্ধটিকে চাইছেন না। এইবার আপনারা বলবেন ইউক্রেন তো আমেরিকার প্রস্তাব নাও মানতে পারে। ইউক্রেন আমেরিকার প্রস্তাব মানতে যাবে কেন? এই মধ্যস্থতায় তারা রাজি হবে কেন? তাদের রাজি না হয়ে এই মুহূর্তে উপায় নেই। তার কারণ আমেরিকা হলো ন্যাটোর একটা বড় পার্ট। এবার আমেরিকা যদি কথাবার্তা বলে ন্যাটোর বাকি সদস্যেরও যে সদস্যগুলি আছে তাদেরকে যদি নিমরাজি করিয়ে দিতে পারে, ফলে ন্যাটো থেকে ইউক্রেন আর ব্যাকআপ পাবে না। ফলে তাদের পক্ষে যুদ্ধটি আর চালিয়ে যাওয়া সম্ভব হবে না। আমেরিকা সেটাই ভাবছে। কিন্তু ইউক্রেন কি এত সহজে হাল ছেড়ে দেবে? একদমই দেবে না। তার কারণ তাদের পাশে আছে আরেক মহাশক্তিধর দেশ। সে দেশটির নাম হচ্ছে চায়না, অর্থাৎ চীন। এই যে আমেরিকা যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে মধ্যস্থতা করার চেষ্টা করছে সেটা চীন একদমই ভালো চোখে দেখছে না। চীনের কথা অনুযায়ী আমেরিকা এর মধ্যে কেন ঢুকবে? যদি মধ্যস্থতা করতেই হয় তাহলে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দুটো দেশ নিজেদের মধ্যে বসে মধ্যস্থতা করুক। আমেরিকার এর মধ্যে ঢোকার কী আছে? অর্থাৎ আমেরিকার এই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে ঢোকাকে চীন একদমই মেনে নিতে পারছে না। এবং চীন পুরো ঘটনার মধ্যে নিজেদেরকে স্রেফ ভাসিয়ে রাখতে চাইছে, নিজেদের আলোচনার মধ্যে রাখতে চাইছে। তার কারণ চীন কোনোভাবেই চায় না আমেরিকা এবং রাশিয়া এই যুদ্ধের ফলে বিন্দুমাত্র অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠুক। চায়না এটা কোনোভাবেই চাইছে না। তাই তারা এও দাবি করেছে যদি শান্তি সমঝোতা করতেই হয়, যদি মধ্যস্থতা করতেই হয়, আমরাও রাজি আছি। দরকার পড়লে আমাদের সাথেও আপনারা মিটিং করুন, আমাদের সাথেও আপনারা বসুন, আমরাও আপনাদের সাথে কথা বলবো। যদি যুদ্ধ থামারই হয় আক্ষরিক অর্থে, তাহলে আমরাও সাহায্য করব যুদ্ধ থামার জন্য। আমাদের সাথেও কথা বলতে হবে। শুধু আমেরিকা কেন কথা বলবে? আমেরিকা একদমই কথা বলবে না। তাই যদি ইউক্রেন এই ন্যাটো থেকে কোনোদিনও বেরিয়ে আসতে চায় তাহলে চায়না তাদেরকে আবার ব্যাকআপ দেবে, অর্থাৎ এই যুদ্ধ জারি থাকবে। এবং রাশিয়া যে সমস্ত শর্ত দিয়েছে আপনাদের আগেই বললাম, সেই শর্ত ইউক্রেনের মতন দেশের পক্ষে বা কোনো দেশের পক্ষেই মানা সম্ভব না। এরপর আমেরিকার চাপে যদি মধ্যস্থতায় রাজি না হয় ইউক্রেন, আর জেলেনস্কির যা চরিত্র আমরা দেখেছি 2022 থেকে 2025 অবধি, অর্থাৎ প্রায় 1180 দিনেরও বেশি, তিনি কোনো মতেই রাশিয়ার এই যে শর্তগুলি সেগুলি মানবেন না, একদমই মানবেন না। তার ফলে কি হবে? এই যুদ্ধ চলবে। দরকার পড়লে ইউক্রেনকে ন্যাটো থেকে বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে আসার পর ইউক্রেনকে সাহায্যকে করবে চীন, অর্থাৎ চায়নার সাহায্যে এই যুদ্ধ তারা চালিয়ে যাবে। অর্থাৎ এই যুদ্ধ থামবার এই মুহূর্তে কোনো লক্ষণ আমি দেখছি না। আপনারা কি দেখছেন? দরকার পড়লে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।